নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে এটা সংঘর্ষে গিয়ে ঠেকছে। জাতীয় রাজনীতিতেও এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিএনপি এবং জামাতের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হচ্ছে। এসব বিষয় ছাড়াও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি, কোন পথে আসলে রাজনীতি যাচ্ছে, বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন হতে পারে, সেসব নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন লেখক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব বাকিবিল্লাহ। জনাব বাকিবিল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন যুক্তরাষ্ট্রের বাকি আপনাকে শুভেচ্ছা জানাই। আরও থাকছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ডক্টর মির্জা গালিব, আপনাকেই আসলে আপনার দৃষ্টি আসলে প্রথমে আকর্ষণ করতে চাই। প্রথমে প্রশ্ন করতে, অনেকগুলি আলোচনা বা প্রশ্ন রয়েছে আমাদের, আমরা ধীরে ধীরে সবগুলিতেই আসব। শুধু আপনাকে আমি দেখছিলাম যে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছেন, সেটি অনেকটা এরকম যে যেখানে আপনি প্রশ্ন তুলেছেন যে 15 বছর ধরে বেগম জিয়া যখন ফেসিস্ট হাসিনার জুলুমের শিকার হচ্ছিলেন তখন ছাত্রদল আসলে কি কাজে লেগেছে, ছাত্র মানে আওয়ামী লীগের বিপক্ষে কোনো বড় আন্দোলন করতে কাজে লেগেছে কিনা, সরকারকে নাড়া দিতে পারবে এমন কোনো আন্দোলন করতে কাজে লেগেছে কিনা, যদি না হয় আপনি প্রশ্ন করেছেন ছাত্রদলের পেশি শক্তি বিএনপির কোন কাজে লাগে, মানে বিএনপির কোন কাজে ছাত্রদলের পেশি শক্তি লাগে। আমি এই প্রশ্নটার ব্যাপারে আপনি নিশ্চয়ই 1-2 মিনিট বা 30 সেকেন্ড একটু মন্তব্য করুন। আমি এই প্রশ্নটা এমনও করতে চাই, জামায়াতের জামায়াতের কোন কাজে শিবিরের পেশি শক্তি লাগে, ডক্টর মির্জা গালিব। জি, খালেদ ভাই, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং বাকিবিল্লাহ ভাই, নাইস টু হ্যাভ ইউ হিয়ার। আমি আমি যেটা লিখতে চেয়েছি, এবং যেটি খালেদ ভাই আপনি প্রশ্নটা তুলেছেন, আমি যদিও ছাত্র দলকে সামনে রেখে এই প্রশ্নটা তুলেছি, কিন্তু ইকুয়ালি এই প্রশ্নটা ভ্যালিড ফর জামাত ইসলাম এবং ছাত্র শিবির, যে ছাত্র শিবিরের পেশি শক্তি জামাত ইসলামেরও কাজে লাগে কিনা। তো ফ্রেমওয়ার্কটা কি দেখেন, ফ্রেমওয়ার্কটা হলো যে বাংলাদেশে ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের একটা পারসেপশন আছে। পারসেপশনটা হলো যে বড় রাজনৈতিক দল তারা চিন্তা করে যে ছাত্র সংগঠন যদি ক্যাম্পাসে খুব স্ট্রংলি অপারেট করে, তারা যদি শক্তিশালী হয়, এই যে তাদের পাওয়ার পলিটিক্স, এই পাওয়ার পলিটিক্স তাদের ক্ষমতায় থাকাকে নিশ্চিত করে, এবং তারা যদি বিরোধী দলে গিয়ে স্ট্রাগল করে, এই পাওয়ার পলিটিক্স তাদেরকে হেল্প করবে। এই পারসেপশন থেকে ছাত্র রাজনীতিকে বড় রাজনৈতিক দলগুলো প্যাট্রোনাইজ করে। আমি বলতে চেয়েছি দুইটা জিনিস। এক, যে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি যদি আপনি দেখেন, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর ডক্টর গালিব, ডক্টর গালিব, আপনি কি আপনার, আমি বুঝতে পারছি না যে আপনার কথা আবার শোনা যাচ্ছে, আপনি কি আপনার ল্যাপটপের সাউন্ডটা একটু মিউট করে রাখবেন? মিউট করলে কি শোনা যাবে, নাকি সাউন্ডটা অফ করে মানে মিনিমাম করে রাখবেন কিনা, যেহেতু আচ্ছা, আমার এখানে কি ইকো হচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন বলেন। আমরা আমরা আসলে জি, আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা, সরি, জি, ধন্যবাদ। তো আমি যে প্রশ্নটা তুলতে চেয়েছি সেটা হলো এই ফ্রেমওয়ার্কটা ভুল। এই ফ্রেমওয়ার্কটা ভুল, তার আমি তিনটা পয়েন্ট বলবো। একটা এক্সাম্পল হলো যেটা আমি ছাত্র দলকে বলছি, যে দেখেন, যখন বিএনপি বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যখন অপারেশন করছে, তখন ছাত্র দলের পেশি শক্তি দিয়ে আপনি অপারেশন ওভারকাম করতে পারেন নাই। ইকুয়ালি এটা ট্রু ছাত্র শিবিরের জন্য, যে জামাতের নেতাদেরকে যখন আওয়ামী লীগ ফাঁসি দিচ্ছে অন্যায় বিচারের মধ্য দিয়ে, শিবির সেটাকে সেই অপারেশনের এগেনস্টে দাঁড়ায় কিছু করতে পারে নাই। বরং এই গণ অভ্যুত্থান তখনই সম্ভব হয়েছে, তখন জনগণের একটা বিশাল অংশ রাস্তায় এই ফ্যাসিজমের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, তখন আপনি সফলতা দেখেছেন। দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা হলো যে এখন সোশ্যাল মিডিয়া অত্যন্ত আপনার অ্যাক্টিভ, লোকের একজন আরেকজনের সাথে কানেক্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এবং একটা ডিফারেন্ট স্পেস তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম এখন সারা দুনিয়ার যে কনসাস তার সাথে কানেক্টেড, তারা এখন আপনার সেগ্রেগেটেড না। তো এই যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হইতেছে, অল্টারনেটিভ মিডিয়া তৈরি হইতেছে, একটা ডিফারেন্ট পাওয়ার। আপনি যদি এখন মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং অথবা রাজশাহীতে আমার মাসল পাওয়ার থাকলে আমি রাজনীতিতে ভালো করব, এই ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। কাজে রাজনৈতিক দলগুলোর এখন চিন্তা করা উচিত যে ছাত্র রাজনীতিকে আমি মডিফাই করব। বিএনপির চিন্তা করা উচিত যে ছাত্রদল আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। রাইট। জামাতের চিন্তা করা উচিত শিবির আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। বরং আমরা এখন এমন একটা রাজনৈতিক ফ্রেমওয়ার্কে যাব যেখানে কেউ মাসল পাওয়ার দেখাবে না, যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র আরেকজন ছাত্রকে ফিজিক্যালি টর্চার করবে না। এটা একটা অসভ্যতা, এটা একটা ক্রিমিনাল অফেন্স, ইউ ক্যান ডু দ্যাট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্রিয়াল বডি
এবং কালেকটিভলি তার অ্যালামনাইদের ভূমিকা পালন করতে আচ্ছা, হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ আপনার 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 সাউন্ডটা মনে ডক্টর হ্যারাসমেন্টের গালিব, শিকার আপনার হবে। সাউন্ডটা মনে ঠিক করতে হবে, কারণ আমি এখনো একটু নয়েজ পাচ্ছি। এটা মানে ঠিক করা হবে, ঠিক করতে সাহায্য করবে আপনাকে। কিন্তু আপনি যদি একটু চট করে একটু বলে নিতেন, আমরা বাকিকে শুনতে শুনতে আপনার এটা নিশ্চয়ই এটা ইয়া হবে। আপনাকে জাস্ট আমি একটু জানতে চাই যে আপনি এখন স্পষ্ট বললেন যে এই পেশি শক্তি আসলে ছাত্র শিবিরের পেশি শক্তি আসলে জামাতের কোনো কাজে লাগে নাই, বা আসলে লাগেও না কাজে, এটা ফ্রেমওয়ার্কটাই আসলে চেঞ্জ করতে হবে। আপনি যখন স্ট্যাটাসটা দিলেন তখন যে শুধু ছাত্রদলের কথা উল্লেখ করলেন, এটা তো আপনি ডেলিভারেটলি করছেন, তাই না? ছাত্র শিবিরের কথা যে আপনি বলেন নাই, সেটা তো ডেলিভারেটলি করছেন। না, এই এটা এই যে বিভক্তিটা, এই বিভক্তিটা আপনি মানে ইচ্ছা করে করছেন না, মানে দেখানোর জন্য করছেন না, মানে না না না, অফকোর্স না, এটা একটা প্রাসঙ্গিকতা। কুয়েটের প্রসঙ্গে যেহেতু সেখানে ছাত্রদলের ইস্যু ছিল, আমি স্পেসিফিক ভাবে ছাত্রদলকে উল্লেখ করছি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। এবং আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসে যান তাহলে দেখবেন যে যেই প্রশ্নটি আপনি করছেন, হ্যাঁ। অনেকে সেই প্রশ্নটি করছে, এবং আমি কমেন্টে খুব ক্লিয়ারলি লিখে দিছি যে একই ফ্রেমওয়ার্ক ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য। ওকে, কিন্তু আপনি স্ট্যাটাসটার মধ্যে, আচ্ছা, এইটা একটু না, আমি প্রশ্নটা, ডিসক্রিমিনেশন করি নাই, আমি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে আচ্ছা লিখছি। ঠিক আছে, কুয়েটের ঘটনার কারণে প্রেক্ষিতে, যে কুয়েটের ঘটনার প্রেক্ষিতে আমি এখন আমার 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 টেবিলে যে এখন বিডি নিউজ 24.com এর একটা নিউজ, সেটার মধ্যে হচ্ছে ফেসবুকে মন্তব্যের জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির। এটা কি আপনার নজরে পড়ছে? যে এটার নজরে আমি পড়ছে, আজকে সকালে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে। খুব হ্যাঁ। সম্ভবত এখানে শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে। আমি এই প্রোগ্রাম শেষ করে এটার ব্যাপারে স্ট্যাটাস দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর গালিব, আপনি আমাদের সঙ্গে মোরাল থাকবেন। স্ট্যান্ডার্ড ইজ মোরাল স্ট্যান্ডার্ড, খালেদ ওকে, ভাই। ডাজন্ট ম্যাটার না whether না, this is আমরা আমরা ছাত্রদল, আমরা আমরা ছাত্র শিবির or whoever it is. আমরা এটা 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 আপনার কাছে আশাও করি। এইটা আপনার আপনার আওয়াজটার ব্যাপারে, আশিস, ক্যান ইউ টেক কেয়ার অফ দিস নয়েজ এন্ড থিং প্লিজ? অ্যান্ড বাকি জনাব বাকিবিল্লাহ, আমি যে বিষয়ে আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে একটা গণ অভ্যুত্থান বা চলমান আন্দোলন, মানে যেইভাবেই আমরা ব্যাপারটাকে সংজ্ঞায়ন করি না কেন, আহ, আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার ক্রেডিটটা আসলে কার, কে আসলে সবচেয়ে বেশি করছে, এটা আসলে শিবিরই পুরোটা করছে কিনা, নাকি শিবির কিছুই করে নাই, ছাত্রদল বা অন্য দলগুলি ছিল কিনা, বাম সংগঠনগুলি এটার মধ্যে কোনো রকম কোনো ভূমিকা রাখছে কিনা। বেশিরভাগ জনই এরকম বলতে চেষ্টা করতেছে শিবির করছে অনেক বেশি, বৈষম্য বিরোধীদের কতজন ছিল তারা আসলে আদতে হয় শিবির নইলে ছাত্রলীগ, আর বেশিরভাগ হচ্ছে জনগণ। এর মধ্যে ছাত্রদল বা বামদের উপস্থিতির কথা আসলে অত আমরা এটা শুনতে পাচ্ছি না। আপনি ব্যাপারটারে এখন আসলে কেমন দেখেন, যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়, বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে, কখনো এইটা কখনো সেইটা, আপনি কেমন দেখছেন এটা জনাব বাকিবিল্লাহ? আচ্ছা, প্রথমে যেটা বলি হুম। সেটা হচ্ছে আমরা এই আমি জুলাই মুভমেন্টে আমি এবং আমাদের কালচারাল এবং পলিটিক্যাল পেরিফেরির একটা বড় অংশই খুবই সক্রিয় ছিলাম, এবং সেটা আসলে ক্রেডিট দাবি করার দরকার নাই বলে আমি মনে করি। এখানে বিশেষত কারফিউ যখন দেয়া হলো, যখন মোটামুটি এইখানকার যেই কেন্দ্রস্থ যেই স্পেসটা, প্রেস ক্লাব, শহীদ মিনার এবং সমন্বয়করা এক ধরনের মিসকমিউনিকেশনের মধ্যে আছেন, নিজেদের মধ্যে যোগাযোগ এবং সবকিছু মিলায় আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ। কারফিউর মধ্যে প্রথম গানের মিছিল, যেটা বামপন্থী 31টা সাংস্কৃতিক সংগঠন তারা সেটা অ্যারেঞ্জ করে। এরপর নূর হোসেন স্কোয়ার থেকে যেই পদযাত্রা ছিল, যেই পদযাত্রা যেতে দেওয়া হয় নাই বাহাদুর শাহ পার্ক, কিন্তু খুব সিগনিফিকেন্ট যে ঢাকা শহরের যেই কালচারাল পেরিফেরি, সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা, নাট্যকর্মীরা, পেশাদার আর্টিস্টরা, ঢাকা শহরের যে 1,500-2,000 মধ্যবিত্ত নূর হোসেন স্কোয়ারে সেদিন হাজির হন বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলির কর্মীদের ডাকে, ওইটা দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা তৈরি করে। এবং দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা 3 তারিখে শহীদ মিনারে নাহিদের মুখ থেকে আমরা যে এক দফা শুনি, সেই প্রেক্ষাপটটা তৈরি করে। এটার ক্রেডিট নেয়ার পলিটিক্সটা কেন করি নাই সেটা আমি একটু বলি। কারণ জুলাইয়ের মূল হিরো আসলে জনতা, রামপুরা বাড্ডার জনতা, যাত্রাবাড়ির জনতা, উত্তরার জনতা, মোহাম্মদপুরের জনতা। কিন্তু ক্রাইসিসটা হয়েছে এই যে লাখ লাখ জনতা, তার আসলে কোনো পলিটিক্যাল গোষ্ঠী নাই ক্লেম করার মতো তার পক্ষে। এই যে অভিভাবক, সাধারণ মানুষ, মা,
এবং আমি এই এক জনতা বলতে আমি যার কথা জি বলতেছি, যে কারণে আমরা ছাত্র জনতার আন্দোলন বলতেছি, কিন্তু এখানে বিএনপি তার যারা মারা গেছে, হুম এখানে বামপন্থী ছাত্রকর্মীরাও মারা গেছে, ছাত্র ইউনিয়নের একজন মারা গেছে, ছাত্র ফেডারেশনের শাকিল মারা গেছে। কিন্তু আমি আসলে কৃতিত্বটা পলিটিক্যাল গোষ্ঠীর চেয়ে অনেক বেশি জুলাইয়ের জনতাকে দেই, যে কারণে আমরা কিন্তু জনাব বামপন্থীরা বাকিবিল্লাহ, এই জনাব আন্দোলনের বাকিবিল্লাহ, পর এটা ছোট ছোট করে আপনি মারা গেছে বলতে গিয়ে যাদের কথা মনে করেন, আপনি কি শিবিরের কথা, ছাত্রদলের কথা ইচ্ছে করে বাদ রাখলেন? না 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 না, বাদ রাখলাম না, কারণ তারা আসলে আমি ধরেই নিচ্ছি যে তারা ক্লেইমের জায়গায় আমাদের চেয়ে অনেক আগায় আছে হুম এইখানে। আহ, কারণ মূল বিরোধী দল তারা, এবং আহ, বিরোধী দল হিসেবে আহ, বেশি সংঘাত এবং নিপীড়নের মধ্যে এখানে এই দুইটা রাজনৈতিক দল ছিল, হুম এবং পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে তারা ছিল। হুম বাকিরা আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ছিল। আমি নিজে 2018 কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি, হুম এবং আমরা ওই আন্দোলনে বামপন্থীরা যেই বুদ্ধিভিত্তিক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক হুম শিক্ষক নেটওয়ার্ক, এবং আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যেই জায়গায়, সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই। কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্সটা যেহেতু আমরা করি নাই হুম বা করার দরকার মনে করি নাই, কারণ না এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ। এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে, সেটা অসম্ভব। কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই, বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা, হুম এবং অ্যাবসোলুট ক্রেডিট ক্লেম করার যেই কনস্ট্রাকশনের চেষ্টা, সেটার মধ্যে দিয়ে যেই জনতা যারা হারায় যাইতেছে ইতিহাসের এই জায়গা থেকে, কারণ তার আসলে কোনো গোষ্ঠী না নাই, এই কিন্তু যে লাখ লাখ কিন্তু মানুষ। কিন্তু কিন্তু বাকি আমি একটু যে জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনি ছাত্র জনতা বলতেছেন, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম। আমরা কিন্তু ছাত্র জনতার তো সবাই এটাতে অংশগ্রহণ করছে। এখন আমিও দাবি করতে পারি যে আমি জার্মানিতে ছিলাম কিন্তু আমি অংশগ্রহণ করছি, এটা যে কেউ যে কোনো জায়গা থেকে এটা দাবি করতে পারে। গালিব হয়তো নিউ ইয়র্কে ছিলেন, উনি বেশ সরি ওয়াশিংটন ডিসিতে ছিলেন, তিনি বেশ ভালোভাবে অংশগ্রহণ হয়তো করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে, কতগুলি নেতৃত্বের জায়গা লাগে। সেই নেতৃত্বের জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এই নাহিদ আসিফরাই তো আসলে সামনের, হাসনা সার্জিস মাহফুজরাই তো আসলে সামনের ফোর্স, এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন, সরকার গঠন করেছেন, আমাদের কথা বলছেন, তাই না? আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই, চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন? বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না, মানে ধরেন মানে ধরেন কোনো অন্য কোনো রাজনৈতিক দল সংগঠনের কি আসলে ওটুক জোর ছিল আসলে? প্রথম কথা হচ্ছে, নাহিদদের সমান ক্রেডিট নেয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না, হুম কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি। হুম এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স, হুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, হুম আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাখাই আমরা আন্দোলনটা আগাইছি। হুম ফলে ওদের সমান ক্রেডিট নেয়ার কোনো প্রশ্নই আসে না। আমার আলাপটা ওইখান থেকে আসছে, যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি হুম ক্রেডিট নেয়ার পলিটিক্সটা শুরু করছে, হুম ওই পয়েন্টে থেকে কিন্তু আমি কথাটা বলছি। হুম হুম এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে, সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে এটারে প্রোটেক্ট করার চেষ্টা করছে, এবং হুম সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে। এখন আমরা যে জানতাম না যে এইখানে কওমি স্টুডেন্টরা, বিএনপি কর্মীরা, জামাতের কর্মীরা আছে, সেটা কিন্তু আমরা জানতাম। এমন না যে সেটা আমরা জানতাম না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা, সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয়। না ওই কিন্তু পয়েন্টে কিন্তু আমি কিন্তু কথাটা কিন্তু বলছি। জনাব বাকিবিল্লাহ, আমি আসলে আপনিও বা অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক, অনেক কিছু আমি ব্যাপারটা আসলে বুঝে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির এটা ক্লেম করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা যোগাইছে, এটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে, আপনি এইটাকে নিপট ইন দ্য বার্ড করতে কেন চাচ্ছেন? যে না না এটা কিছু না, এটা কোনোটা না, আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন? ক্রেডিট তো দাবি করতেই পারে, ওনারা না ছিলেন, ওনারা তো ক্রেডিট দাবি করতেই পারেন। না, প্রথম ঘটনা হচ্ছে যে সেই
ক্রেডিট দাবি করতে পারে না তা না, নিশ্চয়ই পারে, কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা, সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের আপনারাও বলেন, মূল কারিগর, আপনারাও বলেন, বাকি হ্যাঁ? আপনারাও বলেন, আপনি বলেন যে আমরাই মূল কারিগর, অসুবিধার কিছু নাই। না 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 না, সেটা যদি আমরা বলা বলি করি, সেটা বলা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব হ্যাঁ এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা, যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বেরোয় আসলো, হ্যাঁ এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাইমা, তারা যদি রাস্তায় না নামতো, আমরা যেই পলিটিক্যাল গোষ্ঠী, ইভেন বিএনপি জামাত হুম পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড়, হুম কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের ছিল। না না, এটা আমি ওই আপনার সাথে পয়েন্টে আমি এটা এটা বলতেছি এটা আমি যে আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু জনাব বাকিবুল্লাহ, আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, যে এখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন, তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির, নাকি একমাত্র শক্তিই বলছে, এখন ভুলে গেলাম সার্জিস কোথায় গিয়া জানি একদম একমাত্র, তো আপনি তো মানতে হবে তাদের কথা, যে তারা বলতেছে যে এটাতে শিবিরের বিরাট ভূমিকা ছিল। না, আপনাদের কথা তো এইটা তারা বলে না, আপনাদের কথা যে তারা বলে না, এটা তো নিশ্চয়ই সিগনিফিকেন্স আছে। এইটা আমি জানি না, মানে সার্জিস এইটা বললেও, এই সার্জিসরে আমি আসলে মনে করি না যে সার্জিসই এইখানে এই ন্যারেটিভ সার্জিসের বয়ান দিয়ে তৈরি হবে, আচ্ছা কারণ এইখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল। এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে 2023-24 ইলেকশনের আগে, সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিলবোর্ড, মেঘমল্লার রাজে ওই বিলবোর্ডটা গুড়াই দিল রাজু ভাস্কর্যের ওপরে, এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আঘাতে, এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা রিয়ালাইজ না করতে পারে, এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো, এইটা আসলে হয়েছে কি, এটা আমি বলবো, এটা যদি রিয়ালাইজ না করতে পারে, ওটা ল্যাক বাকি অফ মানে ইন্টেলেক্ট। বাকি আপনি আমার উপরে রাগ হয়েন না, পপুলার না, রাগ ন্যারেটিভটা হচ্ছে হচ্ছি না। এরকম, পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম, আপনারা সেই ডার্ক পিরিয়ডে অনেক স্যাক্রিফাইস করবেন, এরকম করবেন, কিন্তু এরকম করতেই থাকতেন, হয়তো 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, 45 বছর থাকতো ওরা, আরো 45 বছর হয়তো থাকতো, আপনারা এটাতে কিছুই করতে পারতেন না, যেহেতু এই ফোর্সটার মধ্যে 54টা এসে জড়ো হয়েছিল, যেহেতু শিবির এবং ছাত্রদল অনেক আত্মত্যাগ করেছিল, সেই জন্য আপনারা অল্প, শিবির বেশি, ছাত্রদল মাঝামাঝি, এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক বেশি করে তারপরে এটা না না, সম্ভব হয়েছে। শিবিরের পার্টিসিপেশন ছাত্র দলের চেয়ে বেশি, এটা কোনোভাবেই ফ্যাক্ট না। এখানে ছাত্র দলের নেতাকর্মীরা আরো বেশি পরিমাণে এই মুভমেন্টে, মানে ছাত্র আচ্ছা, দলের আমার মনে হয় যে বেশি জীবন দিয়েছে। আমরা আলোচনা একটা জায়গায় আসছি, ডক্টর মির্জা গালিবের কমিউনিকেশনটাও একটু ভালো হয়েছে, আমরা ডক্টর মির্জা গালিবের কাছে একটু শুনতে চাই। ডক্টর মির্জা গালিব, আমি প্রশ্নটা করে রাখি, আপনি আলোচনাটা শুনেছেন, আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে, পেশি শক্তির ব্যবহার থেকে, মানে জাতীয় রাজনীতিতে প্রভাব এবং আমাদের রাজনৈতিক নেরেটিভটার জায়গাটাও একটু আসতে চাই। শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনি দেখেন গত 15 বছর ধরে, মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি, যে গত 15 বছর ধরে ছাত্রদলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের, মানে আমি কি বলবো, নৃশংস নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন, তারা তাদের পড়ালেখা শেষ করছেন, তারা বড় বড় চাকরি করতেছেন, তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন, তারা নানা কিছু হইতেছেন। তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, মানে কার আত্মত্যাগটা বেশি আসলে, মানে শিবির নিজেকে শিবির বলে নাই, না বলে এটার মধ্যে ছিল, সবার সাথে মিলেমিশে ছিল, পরে এখন বলতেছে যে তারা শিবির, এবং শিবিরে অনেক কিছু করছে, মূল আন্দোলনটার মধ্যে শিবির এটা করছে, এইটা জায়গা থেকে যদি একটু বলেন ডক্টর মির্জা গালিব। খালেদ ভাই, এই ন্যারেটিভ কি আপনার, মানে আপনি এই ন্যারেটিভ বিশ্বাস করেন? না না, আমি কিছুই বিশ্বাস করি না, আমার আচ্ছা, বিশ্বাসের ওকে, জায়গা এটা থেকে আমি অন্য এটা বলি না। narrative, হ্যাঁ, আপনি অন্য narrative আমি বিশ্বাস পপুলার নেরেটিভের জায়গা থেকে প্রশ্নটা আপনার কাছে করলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, এমনকি এমনকি আপনি একটু ডিসকানেক্টেড ছিলেন, এমনকি বাকি বিল্লাও কিন্তু এটা বলেন নাই, এটা আমি বললাম জায়গাটা থেকে, বাকি বিল্লাহ অন্য একটা জায়গা থেকে বলছেন, আপনি শেষ বক্তব্য নিশ্চয়ই শুনছেন। আচ্ছা, জি, না, থ্যাংক ইউ। আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাটাতে আসি। একটা জিনিস দেখেন, এই যে ক্রেডিট নেওয়ার পলিটিক্স, এই শব্দটার প্রেমিস আসলে ভুল। এটা এক ধরনের আপনার প্রোপাগান্ডা টাইপের শব্দ।
এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি ইনফরমেশনকে আপনার ডিসইনফরমেশন করে। কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে, তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই। এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি, এবং তারটুকু সে দাবি করবেই, এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত। যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয়, তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন যে এই আন্দোলন, শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন, তার 3টা ধাপ দেখেন। প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে। সেখানে বিএনপি ছিল, সেখানে জামাত ছিল, সেখানে ছাত্র দল ছিল, সেখানে ছাত্র শিবির ছিল। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের এগেনস্টে জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না। আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন, কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা হসপিটালে পাঠাইছে। ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরায় দিছে। ছাত্র শিবিরে কতজনকে পুলিশ গুম করে লয়ে গেছে, তাদের লাশ পাওয়া যায় নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিন্তু 2টা ডক্টর কালিম, ছেলের লাশ এখন ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই, এই না করার পিছনে এই সেটা যে তো এই বাকি 54 বছরই অবদান পারে আছে। নাই, মানে এটা স্পেশালি এই 10 বছর যে তা তো না, মানে এটা 54 বছরই তো না, পারে তার নাই। আগেও পারে নাই, তার আগেও 54 পারে নাই। বছরই পারে নাই। আমি যখন ছিলাম, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনও পারে নাই। তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না। এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি করবে? আপনি যদি তাকে জায়গা না দেন, তাহলে সে করবেটা কি? এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই, এই প্রেমিস কি কোনো সুস্থ সুস্থ মানুষ যদি ডাটার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে। এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন, যে তারে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাইয়া শাহবাগ থানার ওসির কাছে দিয়েছে। কালিম একটু কারেক্ট করেন, মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করতো, কিন্তু তারপর এটা জানাজানির পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকা Exactly. অবস্থায়, এটা জানাজানির পরে। এক্স্যাক্টলি। ওকে, মানে ব্যাপারটা এই এমন না সংখ্যাটা তো, তো একজন ব্যাপারটা দুজন না এমন ভাই। না তো যে ছাত্র দলের আহত লোকজনের বা বামদের আহত লোকজনের আপনারা শিবির বলে দাবি করতেছেন, ব্যাপারটা এরকম না তো। না না না, ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার পরিচয় দিয়ে থাকতে পারে নাই ক্যাম্পাসে, তাই না? রাইট, তাহলে সে যখন পরিচয়টা তো পরিচয় দিয়ে রিভিল থাকতে হওয়ার পারে নাই কথা না। কোনো কারণে, ধরেন তার একটা ফেসবুকে স্ট্যাটাস অথবা Okay. তার একটা কথা অথবা তার হচ্ছে রুমমেট কেউ সন্দেহ করলো, সে বলল, এবং যখন কেউ আইডেন্টিফাই করলো সে ছাত্র শিবির করে, তাকে ছাত্রলীগ নির্যাতন করে হল থেকে বের করে দিল। এবং সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ভাই, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, খালেদ ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনি চিন্তা করতে পারেন এটা একটা মানুষের জীবনে কতখানি ট্রমা তৈরি করে। না, এই ঘটনা তো তারপরে? একটা না, একটা, দুইটা, তিনটা, 100-র উপরে এই ঘটনা হবে। Okay. এরপরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই, ভাই এটা তো মিথ্যা কথা। এটা তো হচ্ছে আপনি একটা দুইটা এক্সাম্পল নিয়ে এসে কোয়ালিটেটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন। মানুষের সেন্স থাকলে তো এই ন্যারেটিভ তৈরি করা উচিত না রে ভাই। ওকে, ঠিক আছে, আমি তাহলে এইবার একটু জনাব বাকিবিল্লাহ যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি। জনাব বাকিবিল্লাহ বললেন যে এই যে এই ক্রুদ্ধ সময়টার মধ্যে 15 বছরে, বিশেষ করে শেষ 3-4 বছরে আওয়ামী লীগের এগেনস্টে যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি দাঁড়াচ্ছে, তাদেরকে কি সেই ডিউ ক্রেডিটটা দেওয়া হইতেছে? শিবির কি কোনো সময় এখানে দুইটা বা জিনিস। হ্যাঁ, জি জি বলেন। আমি খালেদ ভাই, জি, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা এখন যাচ্ছে? পরিষ্কার 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 পরিষ্কার। এখানে দুইটা জিনিস দেখেন। আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন 15 বছরের, বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল, 14 দলের মধ্যে ছিল। বামদের নানান নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে, আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে। হ্যাঁ হ্যাঁ, যারা একটু লেটলি হইলো শেখ হাসিনার বিরোধিতা করছে, আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা করা উচিত। কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব। এক, তাদের মধ্যে যে অংশ আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে, এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে, এটা বামদের এক অংশের ভুল রাজনীতি, এটা স্বীকার করতে হবে। দুই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে গণতান্ত্রিক নর্ম ভায়োলেট করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলেন,
এটা একটা ফ্যাসিস্ট, ইসলামোফোবিক এবং রেসিস্ট পজিশন। আপনি ডক্টর গালিব এটা এখানে চেঞ্জ আমাদের একটু সময় দিবেন, আমরা একটু এই জায়গা থেকে একটু বাকি বিল্লাহকে একটু আমরা শুনতে চাই, জনাব বাকি বিল্লাহ একটু বলবেন। আমি শুধু প্রশ্নটা করে রাখি, মানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ আছে, জামায়াতে ইসলামী 96 সালে আওয়ামী লীগের সাথে একই কাতারে দাঁড়ায়া একটা কজের মধ্যে আন্দোলন করেছে। জামায়াতে ইসলামীর একটা অংশ একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক দেন দরবারে অংশ নিয়েছে। তার জায়গা থেকেও আপনি সেটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদের বলবেন। আমরা একটু জনাব বাকি বিল্লাহকে শুনি। জনাব বাকি বিল্লাহ, আপনারা আওয়ামী লীগের কেউ বি টিম ছিলেন, সি টিম ছিলেন, এখন মানে সেই ব্যাপারটা আপনি প্রসঙ্গটা শুনেছেন। আচ্ছা জি আচ্ছা, হ্যাঁ, আগের আলোচনা ধরে আমার কয়েকটা কথারই বলার আছে। জি এক নাম্বার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে হুম যেই ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে হুম তার বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। হুম শিবির ছিল একটা ট্যাগ, হুম যেই ট্যাগ দিয়ে যে কোনো শিক্ষার্থীকে, যে ছাত্রলীগের বিরুদ্ধে মিনিমাম কোনো ভয়েস কোনো দেয়া বা তাদের হল কেন্দ্রিক তাদের যেই পলিটিক্স সেটার কোনো ইন্টারেস্টের বাইরে যাওয়া বা তাদের ভাষায় বেয়াদবি করা, হুম এইটা আমারও মনে হয়। জনাব বাকি বিল্লাহ, এটা আমারও মনে হয়, কিন্তু আমি মাঝখানে একটু খালি এইটা দর্শকরা খুব একটু অস্থির হয়ে উঠতেছেন। আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই সেইটা ঠিক করা হয়েছে, বা সেইটার দাবি কি এখন আপনাদের? আচ্ছা, ওইটা একটু বললেন আর এই কি, আপনি একটু ধারাবাহিকতা। এই পয়েন্টে আসলে 90-এর আন্দোলনের পরে হুম ছাত্রদের যে একটা ঐক্য হয়, সেখানে আপনারা জানেন যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা ছাত্রদের পরবর্তীতে যে 10 দফা হুম হুম এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে একটা সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে দিয়ে বিশেষ করে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে শিবির, এবং এই প্রশ্নগুলি তো আসলে আমাদের রাজনীতি থেকে কখনো ইনভ্যালিড হয়ে যায় নাই। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ভূমিকার ব্যাপারে আহ, তাদের অবস্থান এবং জামাতের অবস্থান, তারা কি মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণের কাছে, কয়েকদিন আগেও দেখেন খালিদ ভাই শিবিরের পত্রিকায় আসছে যে বাংলাদেশের মুসলমানকে ভুল বুঝায় সেটা শিবিরের পত্রিকা সেটা উদ্যোগ করছে, সেটা শিবিরের পত্রিকা উদ্যোগ করছে। বাকি আপনিও এটা নিয়ে লেখালেখি করছেন, আমিও এটা নিয়ে বলা বলি করছি, এটা উদ্যোগ করছে। এরপর যেটা আপনি ধরেন যে গতকালকে যেই ঘটনাটা, আমরা কিন্তু ছাত্র দলের সন্ত্রাস, কুয়েটের যে সন্ত্রাস সেটার মধ্যে সাথে সাথে কন্ডেম করছি যে ছাত্রদল এই যে রামদা নিয়ে এবং এই যে সহিংস ঘটনাটা ঘটালো, কিন্তু সেইখানকার কনটেক্সটে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের একটা গুপ্ত অংশের নাম যে এসেছে এবং তাদের যে একটা উস্কানি ছিল, সেই আলোচনা কিন্তু আমরা প্রথমে করি নাই। আমরা ছাত্র দলকেই বিএনপিকেই দায় দিছি যে কুয়েটের সহিংসতার দায় তাদেরকে নিতে হবে। এবং এমসি কলেজে দেখেন যে একজন বিরোধী ছাত্র তার পায়ের রক কাটার চেষ্টা হয়েছে বলে অভিযোগ আসতেছে। এখন যেটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে একটা নতুন কনটেক্সটে আছি। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আমরা শুরুতে যে আলাপ করতেছিলাম, গালিব যেটা বলতেছিল যে এখন আসলে রাজনৈতিক দলগুলিরে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভায়োলেন্স ওই রাজনীতি চলবে না, এরকম একটা ঐক্যমত, এবং যেটা আসলে রাজনৈতিক সংস্কারের না, কিন্তু বাকি আমাকে একটু প্রশ্ন করার অনুমতি দেন। সেইটা হচ্ছে যে আপনি এইটা স্পষ্ট বুঝতে পারছেন, আমি কিছুটা একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে এই অত্যাচারের শিকার হইতে হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল, কেউ হয়তো জাস্ট আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেছে, তাদেরকে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে এটা করা হয়েছে, এটা আমি মনে করি। কিন্তু এখন মানে শেষমেশে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির কোট আনকোট করে পত্রপত্রিকা যে নিউজ করা হচ্ছে, আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না? বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে, যেই মুহূর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এগুলি বলতে শুরু করলো, তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা, নাকি? শোনেন, হয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা, যেমন কুয়েটের ঘটনা, আমি কি নিশ্চিত হইছি যে ওই লোকটা যে যুব দলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে, সোশ্যাল মিডিয়াতে পরে আসছে, কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্রদল এবং বিএনপি যুব দল মিলে রামদা নিয়ে এই অ্যাটাকটা করছে। এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট।
এইটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, এই জায়গায় আমি একটু মির্জা গালিবের কাছে যাই আপনার অনুমতি দিয়া। আর ডক্টর গালিব, আমি খালেদ ভাই, আমি একটু রেসপন্স করি। আচ্ছা, খালেদ ভাই, হ্যাঁ, ডক্টর আপনার গালিব আপনি কোশ্চেনটার রেসপন্স আগে response ডক্টর করছি গালিব 2 আপনি মিনিট। রেসপন্স করেন। আমি শুধু এইটা একটু বলি, ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে আমরা দর্শকদের উদ্দেশ্যে এটা বলছিলাম, পরিণতি তাদের মতোই হবে। ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে পরিণতি তাদের মতোই হবে। ছাত্রদলের প্রতি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি যৌক্তিক বলে মনে করেন কিনা দর্শকদের কাছে আমরা এই প্রশ্ন করেছিলাম। শতকরা 78% দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা যৌক্তিক, দর্শক মনে করছেন যে এটা যৌক্তিক না। 44,000। জি, আপনি রেসপন্স করতে চাইছিলেন ডক্টর গালিব। জি খালেদ ভাই, থ্যাংক ইউ। দেখেন, ট্যাগের রাজনীতিটা সত্য। ট্যাগের রাজনীতিটা কিভাবে হয়? প্রথমে যেটা হয় যে আপনি প্রথমে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির রাজনীতি করতে পারবে না। তারপর যদি কেউ শিবির হিসাবে আইডেন্টিফাই হয়, আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন। এই বৈধতা যখন সমাজে তৈরি হয়, তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে, তখন আপনি শিবির ট্যাগ দিয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন। এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, বাকি বিল্লাহ ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন। ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান, তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ট্যাগ করে পিটাবে। আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন, একদিন আপনার ঘরে আগুন লাগবে। আমাদের যেটা উচিত, এই ট্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন। দেখেন, এটা হইতে পারে না। 2, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন 1971-এর প্রসঙ্গ তুইলা। এটা হয় ভাই, এখন 2025 সাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1971 2025 আর 71-এর জায়গাটা থেকে আমি একটু আসি। আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে, আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্মের অনুসারী না। এই যে এই ট্যাগটা দিয়ে, আপনিও এটা খুব ভালো করে জানেন কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে জানেন, তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের, এইটা নিয়েও আপনি একটু বললেন। না, ঠিক আছে খালেদ, ভেরি ফেয়ার। বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে, সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে। তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসাবে ট্যাগ দিতে পারেন, তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয়। এই আমি এটারও বিপক্ষে। দেখেন, এটাও হওয়া উচিত না, কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বলবে। যেগুলো আমাদের স্যাক্রেড ফিলিংস, সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে। কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না। ধরেন, আমি যদি একসাথে এটাকে জাজ করি, একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই, একই সাথে আমি যদি এক্সিকিউট করি, তাহলে তো এটা মব হবে। এই মব যেরকম করে আপনার হচ্ছে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না। সমাজের নর্মগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে থাকতে হবে, একটা কনসেনসাসের মধ্যে দিয়ে থাকতে হবে। আমাদের কোথাও এই মবগুলো প্লে করা উচিত না। দেখেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যদি আপনাকে রেসপেক্ট না করতে পারি, আমি যদি বাকি বিভাগকে রেসপেক্ট না করতে পারি, এক টেবিলে বসতে না পারি, তাহলে আমরা কেমন করে একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠবো ভাই? আপনি 2000, আচ্ছা আমি আপনাকে ফিরে নিয়ে যাই। 2025 এবং 1971-এর প্রসঙ্গ আপনি বলতেছিলেন, কিন্তু 1971-এর প্রসঙ্গটাকে তো 2025 পর্যন্ত জামায়াত শিবিরই টাইনা নিয়ে আসলো। এইটা তো জামায়াতের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, এটা তো অনেক আগেই সেটেল হওয়া উচিত ছিল। আপনি একজন ইতিহাসবিদ, গবেষক, বিশ্লেষক, আপনার কি মনে হয় ডক্টর গালিব, এটা জামাতের অনেক আগেই সেটেল করে রাজনীতিটা করা উচিত ছিল না? এটা 2 জায়গা থেকে প্রবলেম হয়েছে। একটা জায়গা হচ্ছে ধরেন জামাত 71-কে কিভাবে দেখে, সেই প্রশ্ন কিভাবে ডিল করে, সেখানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি। বাট একইভাবে জাতীয়ভাবে আমরা 71 প্রশ্ন কিভাবে মোকাবেলা করব, সেটার ব্যাপারে আমাদেরও প্রবলেম আছে। আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার পক্ষ বিপক্ষ কার্ড খেলছে। দেখেন, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। আপনি জিয়াউর রহমানকে দেখেন। জিয়াউর রহমান যখন 77-78 সালে ওনার পার্টি করলো, সেই পার্টিতে উনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কার্ড খেলছিলেন? উনিকে বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধ না, তাদের স্যার আমি নিব না? ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, মুসলিম লীগ করছে, তারা আসছে না? আজকে বিএনপি এই কার্ড কেন খেলতেছে আমারে বলেন? তাহলে উনি তো জিয়াউর রহমানের পলিটিক্যাল ফিলোসফিকে ভায়োলেট করতেছেন। এটা আমাদের কিন্তু বিএনপি কি আপনার একটু ভুল বুঝতেছেন না? বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে না তো। বিএনপি তো জামাত ইসলামীকেও এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে, তা তো করে নাই। বরং জামায়াত হচ্ছে বিএনপির এগেইনস্টে অনেক কথা বলছে। আপনার টক শোতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যেই ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে, আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য, আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক? উনি কিছু কথা বলছেন যেটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে, কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু বিএনপির মুখপাত্র নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে, মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না, এবং উনার বক্তব্যটা উনার ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা
জনাব তারেক রহমানের বক্তব্য, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, কারণ বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে কথা বলতেছেন না, তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি, যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে, এটা আমার মনে হয় না। গুড, তারা যদি না করে আমি অ্যাপ্রিসিয়েট করব। আমি আপনার আগের পয়েন্টে যাই, আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দেই। একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা, আমরা এটার মধ্যে যাব না। এবং দুই, দেন আমরা জামাতকে প্রশ্ন করব, আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন, কেন করছেন, আমরা এটা কিভাবে রিজলভ করি। আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন, আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন। তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব। কিন্তু আপনি যদি এই কনসেনসাসটা তৈরি না হয়, তাহলে তো আপনি আলাপ আলোচনাটা করতে পারবেন না। আমি কমপ্লিট যেই যুক্তিগুলো বলতেছেন আপনি, ৭১ বলেন, বিভিন্ন ক্যাম্পাসের মারামারি বলেন, তাহলে এই যুক্তি তো অন্যের ব্যাপারও প্রযোজ্য হবে। তো এটাকে শুধু ছাত্র শিবিরকে কেন আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি। তা আমি মনে করি যে এই আর্গুমেন্টটা ভুল। আমাদের একটা গণতান্ত্রিক স্পেসে আদারিং বাদ দিতে হইব। এটা জামাতের ব্যাপারও, শিবিরের ব্যাপারও। আদারিং বাদ দেওয়ার অর্থই না যে ৭১ আমি আলোচনা করব না। অফকোর্স আমি আলোচনা করব, জামাতের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব, জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করব, সবই থাকবে। কিন্তু সেটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে হবে, আদারিং এর মধ্যে হবে না, নিষিদ্ধের দাবি হইব না। আপনি একটা শব্দ ইউজ করছেন যে আমি ক্ষমতা, আমার ক্যাপাসিটি থাকলে উচ্ছেদ করে দিতাম। এই উচ্ছেদ শব্দটা তো নেগেটিভ ভাই। আপনি একটা রাজনৈতিক মডিফিকেশনের চিন্তা করবেন, কাউরের সমাজ থেকে উচ্ছেদ করতে হয় না, কাউরের সমাজ থেকে বাদ দিয়ে দিতে হয় না। আপনি একটা নর্মের মধ্যে আনবেন, যে ছাত্র রাজনীতির এই নর্ম। এখন আসি ইসলামী রাজনীতির প্রশ্নে। দেখেন, জামাত ইসলামের একটা ইসলামিক পলিটিক্যাল ফিলসফি আছে। থিওরিটিক্যালি এটা আইসে মাওলানা মওদুদির লেখালেখি থেকে, কিন্তু এটা একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাইতেছে। জামাত যখন প্র্যাকটিস করে, তার সব জায়গায় মাওলানা মওদুদির থিওরি তারা ফলো করে না। কিছু কিছু জায়গায় তারা ইনোভেশন করে, কিছু কিছু জায়গায় তার সমসাময়িক পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা চিন্তা করে। বাংলাদেশে যে কয়টা ইসলামী রাজনীতির ধারা আছে, তার মধ্যে মাওলানা মওদুদির থিওরির ব্যাপারে আপত্তিও আছে। যেমন করেন যারা দেওবন্দি ধারার, যারা হচ্ছে কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, ওনারা মাওলানা মওদুদির কিছু কিছু চিন্তাধারাকে আলাদা করে। তো এই যে আমরা চিন্তা করতেছি যে ইসলামী রাজনীতি হইলেই সবার এক জায়গায় দাঁড়ায় থাকতে হইব, এটা ভালো মডেল না। তাইলে তো আপনি ইসলামের ব্যাপারে এক ধরনের পোপতন্ত্র শুরু হইব, যে একজন বা দুইজন যে ব্যাখ্যা দিব, আমারে খালেদ বাইরে আপনারে সেটাই মানতে হইব। তার চাইতে এই যে ভিন্ন ভিন্ন আলেমরা, ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ফিলসফাররা, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ইসলামের এক এক রকম ভাবে তার পলিটিক্যাল ফিলসফি ব্যাখ্যা দেয়, এবং এর মধ্যে একটা একটা করে রাজনৈতিক দল হয়ে ওঠে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যাইতেছে। দেন জনগণ চুজ করবে যে তার মধ্যে কোন ধারা তার পছন্দ হয়। আচ্ছা, আমি ডক্টর কালিম, আমি কি একটু প্রশ্ন করতে পারি? যেমন ধরেন আপনি নর্মের কথা বলছিলেন, যে আপনি বলছিলেন যে আপনাকে তো আসলে জায়গা দিতে হবে, জায়গা দিলে এটা জনগণ চুজ করবে, বাতিল করবে এটা। কিন্তু আমি যদি এখন দেখি আমার রাজনীতি, যদি আপনি দেখি আপনি আরো বড় বিভাজনের মধ্যে দিয়ে যাইতেছেন, আপনি যদি দেখি যে গত 2 দশকে শুধুমাত্র ৭১ প্রসঙ্গ না, বাকি জায়গাগুলো আসলে আপনি ক্লিয়ার করতেছেন না, ধোয়াটে করে রাখতেছেন। আমি কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি, এবং আপনি সাংঘাতিক রকমের একটা পপুলিস্ট, একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমাকে ঠেলে দিচ্ছেন। এটা যদি আমি দেখি বাকি বিল্লার জায়গা থেকে, সেইটাকে আমি এখন, এক হচ্ছে নারী প্রসঙ্গ, 2 হচ্ছে শিক্ষা প্রসঙ্গ, আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ, আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করব, আমাদের মানে সেটা যদি গার্মেন্টস, সেগুলি তো আপনারা সেটেল করতেছেন না, আপনারা তো বলতেছেন না, এক এক সময় এক একটা জায়গায় বলতেছেন। তার ফলে তো আপনাকে যে, আপনি যে শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র পপুলিজমের জন্য আপনি যে আরো বড় রকমের ঝামেলা ক্রিয়েট করবেন না, সেটা আমি কেমনে বুঝবো? আপনি যদি খুব নাইব দৃষ্টিতে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে এটার মধ্যে ঝামেলা হইতেছে, এটার মধ্যে ইডিওলজি নাই। কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্টিস্টের দৃষ্টিতে দেখেন, তাহলে এই ট্র্যাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলসফি পাবেন। যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই। আপনি যদি জামাত ইসলামীকে দেখেন, যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নিকাব পরাটা হচ্ছে একটা ফরজিয়াত, তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয়। আপনি দেখবেন যে জামাতের অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে আপনি এটার বাইরে পাবেন না। কিন্তু আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে, তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে, ওন্না পড়তেছেন, এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে। তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি, সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে। কিন্তু সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে, আপনি যেটা ইসলামিক মনে করতেছেন সেটা সে ফলো করা হচ্ছে। কারণ নিকাবটা তো কেউ কেউ বলতেছে যে নিকাব তো ইসলামের জন্য মাস্ট না, কেউ কেউ বলতেছেন। এক্স্যাক্টলি, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে, সেইখানে তার ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং চাপাই দিতেছে না। যদি চাপাই দিত, তাহলে তো আমি নিকাব না পড়লে তার, আমি জামায়াত ইসলামের ইন্টারনাল পলিটিক্সে ঢুকতে পারতেছি না, বা নিকাবের সমর্থন না পারবেন না। কিন্তু আপনি তার এক্সটার্নাল জায়গায় কিন্তু সে আপনাকে এক্সক্লুড করতেছে না, সে আপনাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞেস করতেছে না যে আপনি কেন এটা করতেছেন না। তার মানে সে বলতে চাইতেছে এটা কি আপনার কাছে ভালো সাউন্ড করতেছে ডক্টর গালিব? ইনক্লুসিভ মনে হচ্ছে, নাকি আপনার কাছে একটা, মানে এই দলটাকে আপনার কাছে কেমন মনে হইতেছে যে এটা একটা ইনক্লুসিভ না, যে আমাকে রাস্তায় দাঁড় করে রাখতেছে বিকজ আপনার সাথে আমার
পলিটিক্যাল ফিলোসফি বা যদি রিলিজনের ফিলোসফির মধ্যে একটু তফাৎ আছে বলে আপনি আমার রাস্তা দাঁড় করে রাখছেন, ঘরে ঢুকতে দিচ্ছেন না? আচ্ছা না একটু দেখেন না, এখানে বাকিবিল্লা একটা একটু একটা বাকিবিল্লা একটু আপনি রাজনৈতিক একটু ডক্টর গালিবকে একটু না শুনে ঠিক আছে নিন, আমি আসবো আবার আপনার কাছে। জি, ডক্টর গালিব। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ। একটা রিলিজিয়াস রাজনৈতিক গ্রুপের একটা নিজস্ব মোরালিটি থাকবে, যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচারে ফলো করবে। যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপাই দিতে চায় জোর করে, তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে। জামাত এটা করতেছে না। একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না, তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে। সেই পার্থক্য আমার পলিটিক্সে যাইয়া ইম্প্যাক্ট করবে কিনা, এটা খুবই থিওরিটিক্যাল একটা কোশ্চেন। আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য। যে কারণে আপনি ছাত্র শিবিরকে দেখবেন, ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে, সেখানে তো এই সমস্ত বার দিতেছে না, কিন্তু আবার সে যখন তার ইন্টারনাল লোক রিক্রুট করতেছে, সেখানে সেই বারের মধ্য দিয়ে নিতেছে। তাহলে এটা একটা কমপ্লেক্স মডেল, কিন্তু আপনি যদি ইসলামিক রাজনীতি বুঝেন, তাহলে তো আপনি এটা ইসলামের হালাল হারামকে তো আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই। ইসলামের একটা খুব সুনির্দিষ্ট, আমি আপনি যাই করি না কেন, যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম। না, এটা কি সাবজেক্ট টু আপনি যদি ইসলামের ইন্টারপ্রিটেশন? হালাল হারামকে আবার সবার উপর চাপায় দেন, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন না? না, ধরেন 70-80% কনফার্ম, 20-30% সাবজেক্ট টু যেমন আপনি ইন্টারপ্রিটেশন। নিকাবের কথা কইতেছেন, ইরানের নিকাবটা বাধ্যতামূলক না, ওরা একটা পরে, আমরা হজের সময় নিকাবটা দেখি না। তো আপনি তো সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। ইসলামিক স্কলারদের মধ্যেই নিকাব নিয়ে দুইটা অপিনিয়ন আছে। আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন নিকাব হচ্ছে ফরজ। জামাত আমাদের দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে তার ইন্টারনাল পজিশনে। আপনি মানে আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি হানাফি পপুলেশন নিকাবটাকে ফরজ মনে করে, সেই যে আপনারা এটা অনুসরণ করছেন, এই তো? না, আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট, সে তার ইন্টারনাল অর্গানাইজেশনের রিলিজনকে কিভাবে নিবে, যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে, কিন্তু আমাদের নাগরিক হিসাবে কনসার্নটা হইলো রাজনৈতিক দল হিসাবে তার এই ইন্টারনাল বিলিফ সমাজে কিভাবে রিফ্লেক্ট করে, সেটা আধিপত্যবাদী হয়ে ওঠে কিনা, আপনার কাছে সেটা কি মনে হয় ফ্যাসিস্ট হয়ে ওঠে আধিপত্যবাদী কিনা। হইয়া উঠে মানে এই পলিটিক্সটা? না, আমি বলছি যে জামাতের আমি যদি ট্রাজেক্টরি দেখি, তাহলে এটার পরিমাণটা খুবই কম। 80-90% জায়গায় তারা হচ্ছে খুবই লিবারাল ওয়েতে ইন্টারাকশন করতে চাইতেছে, এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যাইতেছে। ধরেন কওমিদের কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না, কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হতে হবে, চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকেন যে জামাত ইসলামীর এই অবস্থাগুলি কি পরিষ্কার? জামাত এরকম ইসলামী, মাইনরিটি অপিনিয়ন আছে। হ্যাঁ, জামাত ইসলামী কি এই কেউ কেউ মনে করে মেয়েদের পড়াশোনা করা উচিত না, এরকম মাইনরিটি অপিনিয়ন আছে। এক্স্যাক্টলি মেয়েদের পড়াশোনা করা উচিত, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা করা উচিত না, করলে এটা খারাপ হবে, এগুলিও সেরকম বলে। জামায়াতের এই প্রসঙ্গগুলি কি ক্লিয়ার? নারী প্রসঙ্গ, শিক্ষা প্রসঙ্গ, অর্থনীতি এবং ব্যাংকিং, আমরা যতই আসলে, আমি এটা নিয়ে আরেকদিন নিশ্চয়ই এটা অনুষ্ঠানের মধ্যে এটার মধ্যে নিশ্চয়ই আলোচনা করা যাবে, কিন্তু ব্যাংকিং বলে আমি যে সিওরিটি দিয়ে আমি যেটাতে দিতেছি, সেটা যেই নামে আমি দেই না কেন, এটা প্রচলিত ব্যাংকিং এর সাথে এটার আসলে খুব বেশি তফাৎ নাই আসলে। তো সেইগুলি না করলে আবার মানে এইসব ব্যাপারে কি জামাতের অবস্থান ক্লিয়ার? মানে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এগুলি কেন? আমি বলবো মোটামুটি ধরেন 70-80% ক্লিয়ার, 20-30% আলাপ আলোচনা করতে হবে, কিন্তু আমার মতে এগুলো খুব থিওরিটিক্যাল আলাপ। না মানে এইটা আলাপটা থিওরিটিক্যাল, আমার প্রশ্নটা যে জায়গায় ছিল, এই প্রতিটা প্রশ্নই একটা সংঘাতের দিকে নেওয়ার ক্ষেত্রে মানে বাকিবিল্লার যে জনাব বাকিবিল্লার যে আশঙ্কাটা, সেটা অনেকটা ঠিক কিনা, যে আমি যদি এর এখন স্পেস দেই, কালকে তো ওই আমার মেয়েদের শিক্ষা করা বন্ধ করে দিবে, এ তো পর্দা না করলে ইউনিভার্সিটি যাইতে দিবে না, এই আশঙ্কাটা তো হইতে পারে তার, বা তার আশঙ্কাটা সে উনি নিজেই বলবেন। এইটা কি এই আশঙ্কা যদি দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট, যে ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের যদি একটা অংশের আশঙ্কা আছে যে ইসলামিস্টরা যদি ক্ষমতায় আসে, তাহলে তারা ইসলামী খুব কট্টর রুলস এবং রেগুলেশন এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে সমাজে আমার জন্য স্পেসটা ছোট হয়ে যাবে। এটা একটা ভ্যালিড আশঙ্কা। এখন এই আশঙ্কার আপনি উত্তর কিভাবে দিবেন? আপনি দুই ভাবে দিবেন। এক হচ্ছে যে প্রসপেক্টিভ ইসলামিক রাজনৈতিক দলের সাথে আপনাকে আরো আলাপ আলোচনা করতে হবে, আরো ডায়লগ করতে হবে, এবং তাদের ট্রাজেক্টরি দেখতে হবে, তাই না? জামাত তো আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু জনাব বাকিবিল্লাহকে শুনতে চাই। জনাব বাকিবিল্লাহ, আপনার মানে আপনি আসলে, আমি প্রশ্ন আর করি না, আপনি ইন্টারভিউ করতে চাইছিলেন, আপনি একটু বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইতেছিলাম যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রশ্নে যেই এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে, সেটা ব্যাকগ্রাউন্ডে আসলে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাবসলিউট পাওয়ারের সময় শিবির কি কি এক্সারসাইজ করছে, ওইটাও একটা মুখ্য পয়েন্ট ছিল। সেইখানে আসলে ছেলে মেয়েরা একসাথে বসা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই জায়গাগুলিতে আসলে দেখা গেছে যে তাদের অ্যাবসলিউট পাওয়ারের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা ছিল, মোরাল পুলিশিং এর চেষ্টা ছিল।
ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন 90-এর যেই ছাত্রদের যে 10 দফার রূপরেখার মধ্যে ছাত্র শিবির সহ আসলে ধর্মভিত্তিক রাজনীতি পুরাটা ধরে বলা হয়েছে, কিন্তু ওই জায়গায় আসলে আমরা নাই, যেটা গালিব ভাই একটু বলছেন যে সোশ্যাল সায়েন্সের নানান রকম অ্যাডভান্স নলেজ আসলে এই জায়গাগুলিতে আমাদের নানান ভাবে দেখাইছে যে আমরা আমাদের এই জায়গাগুলির জোর জবরদস্তি করার চেষ্টার চেয়ে আমার ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হইলে আসলে সেটা বেশি ফলপ্রসূ। কিন্তু এই জায়গাটা তো আসলে পরিষ্কার হইতে হবে। ধরেন বারবার অভিযোগটা আসতেছে একদম, আমার মনে হচ্ছে যে একটু পার্সোনাল আকারে। আমি বলতেছি যে আমাদের বৃহত্তর সমাজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি একটা সমাজ ধরি, সেই জায়গার মধ্যে গণতান্ত্রিক স্পেস কখন পরিষ্কার হবে? এখন ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ ছাত্র শিবিরের হিস্ট্রির মধ্যে নানানভাবে ছিল। এখন ছাত্র দলের বা ছাত্র লীগের যে এই জিনিস ছিল না পাওয়ার এক্সারসাইজ করার সময়, আমি সেইটা বলতেছি না, কিন্তু তার সাথে এক্সট্রা যেটা মোরাল না না, পুলিশিং এর কিন্তু প্রশ্ন, কিন্তু কিন্তু জনাব নারী জনাব পুরুষের বাকিবিল্লাহ, প্রশ্ন, এই হ্যাঁ। জায়গাটাতে যদি একটু দুই লাইন বলতেন যে আপনি তো খুব ভালো করে জানেন যে, বা আপনি নিজেও বলতেছেন যে আমরা আসলে ছাত্র শিবিরকে যে যে বিষয়গুলির জন্য অ্যাকিউজ করতেছি, একই বিষয়ের জন্য ছাত্রলীগকে, ছাত্র দলকে, আপনার নিজের দলকে, আমি আগে যেই দল করতাম সেই দলকে, সবগুলিকে অ্যাকিউজ করা যায়। প্রশ্নটা হচ্ছে ধরেন আপনি ওরে নিষিদ্ধ করতে চাইতেছেন কেন তাইলে? ও আলাপটা সেইটা না না না, তার আপনি দোষী নিষিদ্ধ করেন। করার আলাপ কিন্তু নিষিদ্ধ করার আলাপ কিন্তু আজকে আমি একবারও করি নাই। আমি বলছি যে হ্যাঁ মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না। হ্যাঁ এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না, আচ্ছা এটা আমার আমি আমার একটা সামগ্রিক আহ, রাজনৈতিক বোঝাশোনা সেইটার আদলেই আমি বলতেছি। এখন আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স। হুম এখন রাজশাহী চিটাগাং এর অভিজ্ঞতায় আহ, যদি মনে হয় যে আসলে এখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা, বা আরো অ্যাবসোলুট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এটা পড়াইতে পারবে কিনা, মানে এই সব জায়গাগুলিতে ইন্টারভেন শুরু হবে কিনা, মানে যদি পাওয়ার ওরকম অ্যাবসোলুট হয়, মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে। ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায়, দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড। একটা হচ্ছে যেটা আমি আগে হুম একবার পরিষ্কার করার চেষ্টা করছি, হুম গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না, আ- যে আওয়ামী লীগরে যদি ক্ষমা না চায় 24-এর ভূমিকার হুম কারণে, হুম আমরা কি আগামী 50 বছরের মধ্যে আওয়ামী লীগরে পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে? আমাদের কেউ কি পক্ষে? পক্ষে না। এখন 71-এর স্মৃতি এই 24-এর মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে অত না, দগদগে কিন্তু হয়তো বাকিবিল্লাহ না, আপনার কাছে কি মনে কিন্তু হয় না প্রশ্নটা হারায় যাবে না। বাকিবিল্লাহ আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগের যেসব বক্তব্য আমরা শুনি আর কি, আওয়ামী লীগের তো খুব, আমি জানি না যে শেখ হাসিনার কথা বইলা যে কণ্ঠটা আমরা শুনি সেটা শেখ হাসিনার এই কণ্ঠ কিনা, ধরে নেই শেখ হাসিনার কণ্ঠ, তো সেই ক্ষেত্রে কি আপনি এইটার মধ্যে দেখেন যে আমি আসলে 24 নিয়ে কথা বলতে চাই না, 24-এর রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল, 24-এর রাজনীতিতে আমাদের অবস্থানটা আমাদেরকে একটু স্পেস দিলে আমরা এটা হয়তো ক্লিয়ার করব, এতগুলি লোকের মৃত্যু কখনো হয় নাই। জামায়াত কিন্তু 71 সম্পর্কে বলে, 71 সম্পর্কে বলে যে আমরা এটার পজিশন ক্লিয়ার করতে চাই, 71-এ আমাদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল, অন্তত অনেক সিনিয়র নেতাদের কাছে বলছি, বা এটা ওই সময় ঠিক হয় নাই, আমাদের না, জন্ম কিন্তু 71-এ অফিসিয়ালি পরে কখনো বলে নাই, হয়েছে। হ্যাঁ, কিন্তু ক্ষমা চাওয়ার কথাটা অফিসিয়ালি বলে নাই। কখনো বলে নাই। অফিসিয়ালি বলা মানেই কিন্তু যে আচ্ছা 71-এ আমাদের ভূমিকাটা ভুল ছিল, হ্যাঁ সেটাই কিন্তু এই যে আমরা আলোচনা করতেছি সেটা যদি জামাত অফিসিয়ালি অ্যাকনলেজ করে, তারপরে কিন্তু যেই ডেমোক্রেটিক স্পেসের আমার মনে প্রশ্ন হয় যে আসতেছে, এই তারপরে এই 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 পাঠাতন থেকে আমরা একটু, উই উড লাইক টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 মোর মিনিটস। আশিস প্লিজ, ইয়া ডক্টর গালিব, স্পেসিফিক, একদম স্পেসিফিক জায়গায় আসছে, আমার আর প্রশ্ন করার দরকার নেই, আপনি যদি এই জায়গাটা একটু অ্যাড্রেস করেন। না, সেটা আমার বোধ হয় যে বাকিউল্লাহ ভাই যে আলোচনা করছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের এখন খুব স্পেসিফিকলি চিন্তা করা উচিত যে প্রিভিয়াস যে আর্গুমেন্টগুলো, এগুলো আসলে অনেক কিছু চেঞ্জ হইতেছে, আমরা সমাজ আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইতেছি, তো আমাদের এখন সকল প্রকার আদারিং বাদ দেওয়া উচিত, এবং আদারিং বাদের পরে এই গণতান্ত্রিক দাবিগুলো, আপনি 71 নিয়ে যে প্রশ্ন করছেন, আমি আপনার প্রশ্নের মেরিটের সাথে 100% এগ্রি, কিন্তু এইটারে আপনি প্রিকন্ডিশন বানায়েন না।
আপনি হচ্ছে না কিন্তু ডক্টর গণতান্ত্রিক গালিব আমি স্পেসটা এই দেন। জিনিসটা বুঝতেছি না জামাত ইসলামের প্রবলেমটা কি এটা বলতে রাজনৈতিকভাবে আমরা ভুল অবস্থানে থাকি তো জামাত ইসলামী কেন এরকম একটা অবস্থান নিয়ে রাখছে যে সে 71 প্রশ্নে এটা পরিষ্কার করে বলবে না যে আমাদের এটা ভুল ছিল সে কিন্তু অনেকগুলি ইফ বাট সেগুলির মধ্যে যুক্ত করে সেগুলির মধ্যে এমন কি 71 সালে এটা হওয়াই উচিত হয় নাই বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে এগুলি কি কি জানি বলতে থাকে বাট 71 ইজ এ রিয়েলিটি আমরা বাংলাদেশে দাঁড়ায় আছি যে আমাদের প্রবলেম কি এটা বলতে স্বীকার করতে প্রবলেমটা কি আপনার কাছে কি মনে হয় না, আমি যদি সাইকোলজির জায়গা থেকে দেখি এটা একটা জেনারেশনাল গ্যাপের কোশ্চেন আছে। আরেকটা হইলো এই যে আপনি সারাক্ষণ জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে ট্রমাটাইজ করে রাখেন, যে কারণে সে তার সাইকোলজি থেকে আগাইয়া এটাকে কখনো চিন্তা করতে পারে না। আমি তো ছাত্র শিবির রাজনীতির সাথে ছিলাম খালেদ ভাই, এই ট্রমাটা খুব বড়। আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাগ করবেন, প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের 12টা বাজায় দিবেন, প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমারে মাইরা ফেললে কারো কাছে জবাবদিহি করতে হয় না। তখন যেটা হয় জামাত শিবিরের সাইকিতে এই স্বাধীনতা মানে দাঁড়ায় এইটা যে আমারে মাইরা ফেলা হলো আপনার স্বাধীনতা, এন্ড দ্যাট ক্রিয়েটস আ ভেরি ভেরি বিগ ওয়াল ইন ডেমোক্রেসি, বিলিভ মি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তো আমরা যদি জাতীয় জায়গায় দাঁড়াইয়া মনে করি যে এই আদারিং এর ওয়াল ভাঙতে হইব, তাহলে জামাতের ব্যাপারে আমাদের আরেকটু কম্প্যাশনেট হইতে হবে এবং কম্প্যাশনেট হইয়া এই স্পেসটা তৈরি করতে হবে। ডক্টর গালিব আপনার কাছে কি বলা জামায়াতের কি দেখেন আপনি জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন জামায়াত তো কিরকম আপনি দেখেন ডক্টর গালিব আপনারে বলি জামায়াত কিরকম দেখেন জামায়াতের লাইনে লাইনে খাপে খাপে খোপে খোপে কথা না বললে ছাত্রদলের নিয়া বিএনপিরে নিয়া এতদিনকার এলাই কাউরে নিয়া কথা বলতে তাদেরকে মানুষের সামনে ছোট করতে বাম টামের কথা আমি বাদ দিলাম একটু দেরি করে না কিন্তু একটু নাইসলি বলে বিএনপি আওয়ামী লীগের মতো এরকম অশিক্ষিত ভাষায় বলে না কিন্তু খুবই বলে কিন্তু ডক্টর গালিব আপনি নিশ্চয়ই খেয়াল করেন এটা সব রাজনৈতিক দল বলে খালেদ ভাই। না কিন্তু জামায়াত একটা ইনিশিয়েটিভ নিবে না 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 না, এটা এখানে আপনি জামাতকে আদারিং করতেছেন ভাই। না, আমি একটু আদারি করছি না আমি ট্রাস্ট মি এই যে এইটা বললে আমি আবার এখন একটু বিপদে পড়ি আমি একটু আদারিং করছি না এই প্রসঙ্গ আমি যদি আওয়ামী লীগের কাউরে পাইতাম আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারে জানতে চাইতাম যে তারা আসলে 24-এ এটার ব্যাপারে তাদের মানে তাদের বিন্দু মাত্র রিমোর্স আছে কিনা। আমি জামাতের ব্যাপারে কোশ্চেন গুলো আসবে 71 ইস্যুতেও আসবে, কিন্তু আমাদের একটা খুব এটা মানে প্লিজ আমাকে মানে এটা ধরেন না যে আমি জামাতের জায়গা থেকে প্রশ্নটা করতে, আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে বলতেছি যে যেই আদারিং যে দেখেন এই যে বাকিউল্লাহ ভাই বলতেছে, আমি সরি বারবার আমি আপনাকে ধরেন যে বামদের সাথে জেনারেলাইজ করতেছি, এটা হয়ে যাচ্ছে, আমি সরি। না আমি নিজে বাম, আপনি বাম হিসেবে আমারে বলতে পারেন, বাংলাদেশের বাম পার্সোনালি না রাজনীতি নিলে হবে। হ্যাঁ না শিওর, আমি পার্সোনালি নিতেছি না, আমি আপনার অনেক পয়েন্ট অ্যাপ্রিশিয়েট করি। দেখেন আপনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি প্রিএমটিভলি দাঁড়ায় যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই, তাই না? যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় একনায়কতন্ত্রে গেছে, এখন সেটা ধরে যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না, এইভাবে চিন্তা করলে তো সবাই আদারিং করবে, এটা কোনো সমাজ হয় না। আমি খালেদ ভাই আপনার সাথে 100% এগ্রি করি যে 71-কে কোনো ইফ বাট ব্যতিরেকে জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার, বিবেচনা করা দরকার, কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই। এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, এই রেসপন্সিবিলিটি কালেকটিভভাবে আমাদের জাতিগত। আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে 5-10 বছর যাইতে পারি, তাহলে আমি ডেফিনেটলি আমার পলিটিক্যাল উইজডম থেকে বলতেছি 71 ইস্যু এবং জামাত ইসলাম ইস্যু এক্সিস্ট করবে না। আমি একটা ছোট্ট কথা রিজলভ হয়ে যাবে। আমি একটা ছোট্ট কথা বলি, আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে 6 মাস হয়েছে, 15 বছর আওয়ামী লীগের উপরে চাইপা থাকা আওয়ামী লীগ গেছে। এখন ধারণা করে নেওয়া হয় এখন যারা ক্ষমতায় আসে তারা হইল হয় বিএনপি পন্থী নাইলে জামাতপন্থী, ক্ষমতায় আসার পরপরই তাহলে এখন 71টারে ডিল করা উচিত হচ্ছে সেইভাবে। কিন্তু আমরা আসলে কি দেখি, আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্তিযোদ্ধাদের হেয় করা হচ্ছে, জুতার মালা পরানো হচ্ছে, লেখা হচ্ছে 71 সালে আমরা এটা করছি। 16 ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস, এই কয়দিন পরে 26শে মার্চ চাইবো, আমি একইভাবে দেখবো মনে হবো যে এটা আওয়ামী লীগের জিনিস। আমি এটা কেন ওয়াই ইজ দ্যাট? মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি, কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না। আপনি তো যখনই সুযোগ পাইছেন এই 6 মাস 6.5 মাস ধরে তো আপনার সেই আদারিং নাই, ইউ আর ইন দি পাওয়ার, আপনি ঠিক করতেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে। এখন আপনি কি করতেছেন আপনি আমারে বলেন না। আপনি 6 মাসে বলেন আমাকে স্পেসিফিকলি যে জামাত বা শিবির কোন জায়গায় হচ্ছে আপনার মুক্তিযুদ্ধকে ডিজাউন করছে। আমি যদি বলি আবার যেটা বাকি মিলা প্রসঙ্গ তুলছিল, এই এই ম্যাগাজিনের বই আপনার শিবিরের সভাপতি আমি টেলিভিশনে নিজে দেখছি সে এটা ডিফেন্ড করতেছে, কিন্তু এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইথড্র করছে না। আমি তারা ওয়েলকাম জানাইছি, তারপরও সবগুলি জায়গায় আপনি দেখেন না
দেখেন, আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন, আপনি 16 ডিসেম্বর পালন করবেন না মহাসমারোহে? 16 ডিসেম্বরে ছাত্র শিবির প্রতি 16 ডিসেম্বরে ভাই মিছিল করে পতাকা লয়ে, আজকে থেকে না, আজকে থেকে 20 বছর আগে। ভাই আমরাও তো 20 মাঠের বছর আমরাও তো আগে মাঠের করেন, পলিটিক্স করছি গালিব, আমরাও তো মাঠের পলিটিক্স করছি। কোনটা মন থেকে করে, কোনটা দেখানোর জন্য করে, কোনটা হলো জাস্ট একটা ঘটনার জন্য করে, এটা আমি বুঝতে পারি। না না না, খালেদ ভাই দেখেন, আমি যদি ফেয়ার স্টেটমেন্ট দেই জি। তাহলে আমি বলবো যে 71 এর ব্যাপারে জামাতের মধ্যে, তার মনস্তত্ত্বের মধ্যে কিছু কনফ্লিক্টিং আন্ডারস্ট্যান্ডিং আছে। ওকে। এটার ব্যাপারে আমি দ্বিমত করি না, আমি ফেয়ার ল্যাঙ্গুয়েজ আমি কনক্লুড করি। এই কনফ্লিক্টটা দুইভাবে ওভারকাম করা যাবে। একটা হলো জেনারেশনের মধ্যে দিয়ে ওভারকাম হইব, যখন নতুন জেনারেশন আসতেছে এবং ওভারকাম হইতেছে। আপনি জামাতের লিডারদের যদি আপনি বক্তব্য, রেটরিক, ওয়ার্ডিং দেখেন এবং আপনি যদি একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে অবজার্ভ করেন, তাহলে আপনি দেখবেন যে একটা চেঞ্জ হইতেছে। ওকে। আপনি শিবির এবং জামাতের মধ্যে ল্যাঙ্গুয়েজের পার্থক্য পাইবেন। এটা হচ্ছে একটা জেনারেশনাল চেঞ্জ। আর একটা হইলো আপনি গণতান্ত্রিক স্পেসের মধ্যে দিয়ে তাদেরকে যাইতে দেন। এই দুইটা প্রসেসের মধ্যে আমার টার্গেট কি? আমার টার্গেট কি হলো জামাতের একটা ওকে, ঘুষি আপনার দিয়ে আমার বক্তব্য সুদ পরিষ্কার। নেওয়া, আমার কাছে নাকি আমার মনে হয় টার্গেট জামাতকে ইনকর্পোরেট করে বিভাজন বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করা? আমার মনে হয় যে আমি যখন শেখ হাসিনার সময় ডয়েচে ভেলেতে আমার মনে আছে, আমি জামাতের সেকেন্ড পার্সন আবু তাহের ভাইকে যখন আমি ইন্টারভিউ করছিলাম, আবু তাহের ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে উনি খুবই স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু বাকিবিল্লাহ সাহেবও যেটা বলছেন সেটার সাথে আমি একমত, যে এটা অফিসিয়াল পজিশন নেয় না। যাই হোক, আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত না করি, আমরা একটু বাকিবিল্লাহ সাহেবকে, জনাব বাকিবিল্লাহ আপনাকে একটু শুনি। জনাব বাকিবিল্লাহ, আপনি একটু শেষ করবেন, 2 মিনিট একটু আপনি কথা বলেন, যে উনি বলতেছেন যে এটা আসলে, আপনি শুনছেন ওনার বক্তব্য জনাব বাকিবিল্লাহ? হ্যাঁ, আমি আমি গালিব ভাইয়ের যে এসেন্সটা আর কি, যে ডেমোক্রেটিক স্পেস দেন, তারপরে দেখেন। তো এইখানে যেটা হয়েছে যে ধরেন এর মধ্যে আমাদের এই গত 6 মাসে 100-র উপরে মাজারে অ্যাটাক হয়েছে। আমাদের এইখানে এরকম পলিটিক্যাল ইসলামিক পার্টি আছে, আমাদের এখন মূলধারার পার্টি, যাদের সাথে আমাদের আসলে ইন্টারাকশনও কোনো না কোনো ভাবে আছে। তারা ব্যানার নিয়ে মিছিল করছে যে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট করা যাবে না। এখন এই জাজমেন্ট আমি দিচ্ছি না, আমি এখন কোনো রাজনীতি নিষিদ্ধ চাই না। আমারে যদি বলেন ব্যক্তিগতভাবে, আমি কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধের পক্ষে এই মুহূর্তে না। এইটা কারণ এটা আমি প্র্যাকটিক্যালি এই রিয়েলাইজেশনে আমরা পৌঁছাইছি যে কোনো রাজনীতি নিষিদ্ধ করে, মানে ধরেন যে এই রাজনীতির মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে, সেটারেও নিষিদ্ধ করে কোনো সুফল পাওয়া যায় না, সেটা কোনো না কোনো ভাবে। এখন এখন বৃহত্তর সমাজে, মানে ধরেন আমি না বিলে ভাই, তাহলে আমার সমাজ একটা কথা কন্ত, বাকি তাহলে আমার একটা কথা কন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন একটা অনুষ্ঠানে, তাও এটা ইসলামী ছাত্র শিবিরের একটা অনুষ্ঠানে গিয়ে বলছে ইসলামী ছাত্র শিবির আমাদের সঙ্গে খুব ভালোভাবে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন একটা পলিটিক্যাল পার্টি করবে, ওইটার মধ্যে দেখা যেতেছে কিছু সংখ্যক এক্স শিবিরের লোকজন আছে, তাতে আপনারা সবাই মিলে এরকম ঝাঁপাই পড়ছেন কেন? মানে প্রবলেমটা কি, অসুবিধা না, কি? আমি ঝাঁপায় পড়ি নাই তো, আমি ঝাঁপায় পড়ি নাই। এক্স শিবির নিয়ে হ্যাঁ। যদি আমার কথা বলেন, যে এক্স শিবির বলে যে টার্ম, ওইটা নিয়ে আমার সমস্যা নাই। এক্স শিবির মানেই সে এখন জামাতের পলিটিক্স করতেছে, বা কেউ যদি জামাতের পলিটিক্স এর লাইন আপেও থাকে, এটা নিয়ে যেমন আমি পার্সোনালি কথা বলি নাই, এই জায়গায় আমি ওই জায়গায় যাওয়ার পক্ষে না। আমি আগের আলাপের মেরিট ধরে কথা বলতেছিলাম যে সমাজে বিশ্বাসযোগ্যতার যে সংকট, বা সমাজের একটা ধরেন যে কি বলবো, যে একটা ইনফ্লুয়েন্সিয়াল গোষ্ঠীর মধ্যেও বিশ্বাসযোগ্যতার যে সংকট, সেটার কার্যকারণ সম্পর্কটা আমি আসলে গালিব ভাইরে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই জায়গা থেকে। এই জায়গাগুলি ক্লিয়ার না হইলে, ধরেন আমি বলে দিলাম যে আচ্ছা আমরা ডেমোক্রেটিক স্পেস দেব, কিন্তু সমাজে ওই ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে না না, কিন্তু সবার জন্য। জনাব বাকিবিল্লাহ, আমি আর যেহেতু ডক্টর গালিবের কাছে যাবো না, সেহেতু ডক্টর গালিবের পক্ষে আমি একটু বলি। আপনি জনগণের উপরে ছেড়ে দেন, এটা তো ডক্টর গালিবও চাইতেছেন। আপনি কি এটা বলা বন্ধ করবেন কিনা যে না আমরা জামাত শিবিরকে আর জায়গা দিব না? আমরা জামাত শিবিরকে, আমি কিন্তু এই জাজমেন্টের মধ্যে ঢুকি নাই। আপনি এই জাজমেন্টের মধ্যে ঢুকতেছেন না? আচ্ছা, এইটা কি আপনার একা অবস্থান নাকি মোটামুটি ভাবে মানে সংগঠনেরও একই অবস্থান? আমি যদি সাবেক ছাত্র ইউনিয়নের কথা বলি, সিপিবির কথা বলি, আপনার কাছে কি মনে হয় একই অবস্থান? ধরেন এই জায়গায় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা এখনকার ছাত্র ইউনিয়নের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা, হ্যাঁ, আমি যদি সেটা ধরেও বলি, এই প্রশ্নগুলি আমি আগে যা যা প্রশ্ন করছি, এই প্রশ্নগুলি ওদের মাথায়, ওরা যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্যাল ফিল্ডের অ্যাকশনে আছে, ফলে ওই জায়গায় যে এই শক্তিটার তো ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে, এই শক্তিটা আমার উপর সশস্ত্র আক্রমণ করার অভিজ্ঞতা আছে।
ফলে এই জায়গায় আমরা কি কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাইছি বা ওকে তাদের তরফ থেকে ওকে 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 এরকম ওকে কোনো বার্তা পাইছি যে সে আবার পাওয়ার পাইলে আমার উপর আক্রমণ করবে না, ওকে ওকে আমি বুঝতে পারছি, মোরাল পুলিশিং করবে না? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ডক্টর গালিব, আপনি কি একটা লাইন বলবেন এই লাস্ট কথাটা নিয়ে? আমরা আসলে সময় অনেকক্ষণ আবার গেছে। এটা অত্যন্ত ফ্লড আর্গুমেন্ট। আপনি হাইপোথেসিস করতেছেন যে সে বড় হলে আমার রাজনীতির জন্য না, হুমকি হয়ে অতীতে উঠবে, করছে কারণ যে, আপনি তার অতীতে সাথে করছে যে, এঙ্গেজই হবেন না। অতীতে করছে যে, অতীতে কত সালে, কবে, কোথায়, কোন স্কেলে? আর কেউ কি করে এইটা নাই? এটা এখন হিস্ট্রি বলতে গেলে অনেক, একমাত্র- নিশ্চয়ই বাকি বিল্লার এটা কাছে কি অনেক একমাত্র ব্যাপার। ছাত্র- আপনি বলছেন এটা কি একমাত্র ছাত্র শিবির করছে না? সকল ছাত্র সংগঠনকেই আপনি একই ফ্রেমের মধ্যে বানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা নিশ্চয়ই আজকে অনেক আলোচনা আমি জাস্ট এক মিনিট একটু শুনবো। শেষ করি জি। যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা নতুন সিনারিও তৈরি হচ্ছে, এই জায়গায় আমাদের উচিত সবার সাথে এঙ্গেজ হওয়া এবং গণতান্ত্রিক স্পেসের মধ্যে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা আস্থার সম্পর্ক ফ্যান্টাস্টিক, তৈরি। ফেয়ার এনাফ। একটা লাস্ট লাইন জনাব বাকি বিল্লাহ বলবেন কিনা? যে এই আস্থার সম্পর্কটা তৈরি হইতে গেলে ধরেন আমি ইসলামিক পার্টিগুলির ক্ষেত্রে বিশেষ করে বলবো হুম যে তারা যে আক্রমণ করবে না অন্যদের, হুম এবং বিশেষ করে যদি আমি নারীদের ওকে, ফুটবল টুর্নামেন্টের কথা বলি, এই আচ্ছা ঠিক আছে, জায়গাগুলিতে পুরোনো কথা আর বলা দরকার তাদের নেই, আস্থার জায়গাটা পরিষ্কার দরকার হলে বার্তা দিতে এই হবে। ব্যাপারগুলি আসলে হ্যাঁ। ক্লিয়ার হইতে হবে। ডক্টর মির্জা গালিব এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন জনাব বাকি বিল্লাহ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি একটু শেষ মুহূর্তেও দেখে নিলাম দর্শকরা অনেকে ছিলেন আজকে আমাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে আবার দেখা হবে পরের অনুষ্ঠানগুলিতে। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।